শূন্য বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে, জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত স্বজনদের বিক্ষোভ, তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, ফখরুল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরেও কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য অর্থ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জলবায়ু পরিবর্তনে মানব সভ্যতা হুমকির মুখে উল্লেখ করে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরির পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুদ্ধিবৃত্তিক যুবশক্তিকে সংগঠিত করে নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের আহ্বানও জানান তিনি। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে এসব বলেন তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ক্রমেই উষ্ণ থেকে উষ্ণতর হওয়া পৃথিবীর জলবায়ু পরিবর্তন রোধে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের সম্মেলন COP29-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শূন্য কার্বনের উপর ভিত্তি করে তৈরি করতে হবে জীবাশ্ম জ্বালানিবিহীন নতুন জীবনযাত্রা। জলবায়ু বিপর্যয়ের ক্ষতি কমাতে তার 3-0 দর্শন দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণবিহীন পৃথিবীর স্বপ্ন তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে। Our civilization is at a grave risk. জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে। বেঁচে থাকার জন্য একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আমাদের আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এই জীবনযাত্রা হবে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। The human inhabitants of this planet ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে সামাজিক ব্যবসার প্রস্তাবনা রাখেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বলেন, এই ব্যবসার মডেল পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় কাজ করবে। This will be an economy based primarily on এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। সামাজিক এই ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। চাকরি প্রার্থীর চেয়ে উদ্যোক্তা তৈরি করবে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উপর গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস বলেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত এবং উন্নত হবে। young people will get prepared through new education. প্রতিটি যুবক 3-0 ভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন, শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। Love that lifestyle. বর্তমান পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে জলবায়ু এবং পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাকুতে আজ জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। নেপালের কর্মকর্তারা জানান, দেশটির 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের বিদ্যুৎ সহজলভ্য হবে বলে জানান ডক্টর ইউনূস।
সুচিকিৎসার দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছে ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনেরা। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আহতদের দেখতে গেলে এই ঘটনা ঘটে। আহতদের দাবি, হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা, সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার। দেখা শেষে গণমাধ্যমে কথা বলতে গেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টার গাড়ি ঘিরে রেখে ক্ষোভ জানায় আহতরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। ক্ষোভ জানান সরকারের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন অনেকেই। জুলাই ফাউন্ডেশনের থেকে টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমরা যারা পা হারাইছি তারা জুলাই ফাউন্ডেশনের টাকা পায়নি। জুলাই ফাউন্ডেশন আমাদের খোঁজখবর নিচ্ছে না। আমাদের চিকিৎসা পুনর্বাসন, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। সবাই গুলিবিদ্ধ হয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা এখনো করা হচ্ছে না। উপদেষ্টাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান বিক্ষুব্ধরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আরো জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর শেরেবাংলা নগরে, যেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বিক্ষোভকারীরা কি এখনো সেখানে আছেন এবং তারা এই মুহূর্তে কি বলছেন? সরকার পতনের আন্দোলনে সাধারণ ছাত্র এবং শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা আহত হয়েছেন তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন। অর্থাৎ দুপুর থেকে তারা সেই বিক্ষোভটি করছেন, তারা সেই সড়কটি এখনও ছেড়ে যাননি। অর্থাৎ প্রায় 7 ঘন্টারও বেশি সময় ধরে তারা আন্দোলন করছেন। বলে রাখি যে কিছুক্ষণ আগেই অর্থাৎ শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছেন, অর্থাৎ যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং সহায়তার জন্য যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ তিনি এসেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। মূল তাদের কয়েকটি দাবির মধ্যে একটি হচ্ছে তাদের চিকিৎসাটি ঠিকভাবে হচ্ছে না এবং তাদের যে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল অনেকেই পাচ্ছেন না, সেই অভিযোগটি তারা করেছেন। তো আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই যে আন্দোলন, সেটি হচ্ছে আজকে সকালে যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন পঙ্গু হাসপাতালে, তো এসে যাওয়ার পর তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তার যে বডিগার্ড রয়েছেন তাদের অভিযোগ তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং তাদের কয়েকজনের পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে বলে তারা অভিযোগ করেছেন। এই জন্য তারা আন্দোলন করছেন এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে পূরণ করা হয়। এই জন্য যে স্নিগ্ধ উনি এসেছেন, তাদের সাথে আলোচনা করছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে যেহেতু 7 ঘন্টারও বেশি সময় ধরে এই যে ব্যস্ততম একটি সড়ক আগারগাঁর সামনে, দুপাশে সড়কটি কিন্তু বন্ধ। অর্থাৎ এখানে কিন্তু পঙ্গু হাসপাতাল ছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের রোগী এবং স্বজনরা যারা আসলে যাতায়াত করছেন তারাও কিন্তু নানা বিড়ম্বনার মধ্যে পড়েছেন। পুলিশের সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এতক্ষণ ধরে যাতে তারা এখান থেকে সড়ক থেকে সরে যায়। তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ অর্থাৎ এই সড়কটিতে তারা ছেড়ে যাবেন না এবং তাদের যে অভিযোগ রয়েছে অর্থাৎ যে এতক্ষণ হয়ে গেল কেন তাদের এই দাবি দেওয়াগুলো নিয়ে এতক্ষণ কেন কারা আসলো না এবং কেন স্নিগ্ধকে আসতে হলো, উপদেষ্টা পর্যায়ে কেউ কেন আসলো না, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন। তারা বলছেন তার দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তো বলে রাখি তাদের কিন্তু একটি সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাক্তারদের সঙ্গে আমি কথা বলছি, তারা এখানে যারা আন্দোলন করছেন যেসব ক্ষত নিয়ে তারা আসলে বহন করছেন, ইনফেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 7-8 ঘন্টা ধরে তারা সড়কে এইরকম যে অবস্থান করছেন তাদের কিন্তু শারীরিকভাবে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য বলা হচ্ছে যে তারাও আন্দোলনকারীরাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে পূরণ করা হয়। দর্শক, আমরা জানছিলাম পঙ্গু হাসপাতালে বিক্ষোভকারীদের খবর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে রক্ষায় প্রতিবেশী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দলের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন, কাউকে নিষিদ্ধ করার কাজ জনগণের। The people will decide যে কে রাজনীতি করবে কে করবে না, and through election নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বলেন, পতিত স্বৈরাচারকে রক্ষায় চলছে চেষ্টা। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এদিকে বিপ্লবের 100 দিন শিরোনামে রাজধানীতে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা সরকারের নানা সমালোচনা তুলে ধরেন। কেন এই সরকার তাদের হৃদয়ে কেন তারা অনুভব করলো অথবা তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইন্ডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কিংবা কনসেনসাস এইটার ভিত্তিতে পলিটিক্যাল ট্রানজিশনটা করা উচিত, কারণ কনসেনসাসের বাইরে গেলেই একটা বিপর্যয়ের শঙ্কা আছে। যারাই স্টেক হোল্ডার আছি আমরা তাদের খুবই বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো এটা গজবের মতো হয়ে যাবে। নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে করা চুক্তি সম্পর্কে দেশের মানুষ জানতে চায়। কত গোপন চুক্তি করে এসছে একবার ভারত সফর করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসন কবর রচনা করা হয়েছে বলে হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানিতে তিনি এইসব কথা বলেন। বিচারপতি ফরাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পঞ্চদশ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফেসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার, এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে। রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানায় বিদ্যুতের সংযোগ। এ সময় মালিকপক্ষ ও কর্মচারীরা বিক্ষোভ করেন এবং বিকল্প রোজগারের ব্যবস্থার দাবি জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে পুরান ঢাকার কামালবাগ এলাকায় যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে হট্টগোল সৃষ্টি করে। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করার
বিরোধিতা করেন তারা। পরিবেশ দূষণ করতে পরিবেশ দূষণ আর চলতে আছে না, গাড়ির ধোঁয়া, গাড়িতে ধোঁয়া, এটা পরিবেশ দূষিত করতে আছে না, পারছেন এটা বন্ধ করতে। আমরা এটা কইরা খাই স্যার, মানে আপনারা যদি চান আমাদের পেটে লাথি পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাই নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী পুরো দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিবাদের কারণেই কি অভিযান মাঝপথে থেমে গেল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপসচিব। এতে তো তাদের ক্ষতি হচ্ছে। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আজকে তো লং টাইম করতে চেয়েছিলেন, তাহলে কি জনগণের তোপের মুখে আজকে ক্যান্সেল করলেন? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেইলস আমি কি বলবো, না আমরা যাচ্ছি তো ভাই, যাচ্ছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও মালিক শ্রমিকদের বিক্ষোভের পরে আর কোনো কারখানায় যাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নাহিদ প্রিন্স, নগদ নিবেদিত অর্থনীতির খবর। পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার কারণে ট্যাক্স কমানোর পরও মানুষের স্বস্তি ফিরছে না। নগরীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের জন্য ব্যাংকসহ সব সংস্কারে ফুটপ্রিন্ট রাখছেন তারা। মিসবাহ হাসানের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পার হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট দমনে টাস্ক ফোর্স গঠন, অভিযান, চাল, পেঁয়াজ, ডিম সহ নিত্যপণ্যের শুল্ক কমালেও বাজারে প্রভাব তো পড়েইনি, বরং বেড়েছে দাম। সেই সাথে উচ্চ মূল্যস্ফীতির খেসারত গুনছেন ভোক্তা সাধারণ। এমন বাস্তবতায় অনেকটা আক্ষেপের সুরে অর্থ উপদেষ্টা বললেন, স্বৈরাচার সরকারের সময় বিশৃঙ্খল বাজারে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। সচেতন অভাব, জবাবদিহি বা সততার অভাব, এইটাই কিন্তু আমরা ফিল করছি। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এই চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি সাধারণ কাজে রেখে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্য মূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, ওদের কষ্ট করে 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা হিসেব পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো। আমরা চেষ্টা করছি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাই মিলে কিছুটা ক্যাভিয়ার্স আছে, কিছুটা বাধা ছিল, তার মধ্যে এখন সামনে আছে। তো আমরা চেষ্টা করছি অত দ্রুত ইসে করে নেওয়া, এবং বাংলাদেশ সমাজে একটা ইতিবাচক ধারণা আছে। আর আমাদের শেষে বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে, এবং আমরা সংস্কার করতে চেষ্টা করছি। সংস্কার আগেও করেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যালি সে করবে। অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী কাজ করবে, তবে সর্বক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। ৭১ পরবর্তী হত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং ৭২ সংবিধানের জন্য আওয়ামী লীগ ও শেখ পরিবার যদি ক্ষমা প্রার্থনা করে, তবেই শেখ মুজিবুর রহমান তার প্রাপ্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনই ক্ষমতায় থাকাকালে জনগণকে কষ্ট দিয়েছেন। তাদের দুজনের পার্থক্য হলো, শেখ মুজিব একদা পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতা ছিলেন। শেখ মুজিব প্রবর্তিত মুজিববাদ বাংলাদেশকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেন মাহফুজ। আর এই কারণেই ৭৫-এ তার মৃত্যুর পর জনগণ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শেখ হাসিনাকেও তার স্বৈরাচারী শাসনের কারণে ক্ষমা চাইতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত ৬,০০০-এর অধিক অবৈধ অস্ত্র, ২ লাখের বেশি গোলাবারুদ এবং এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২৫০০ মানুষকে গ্রেফতার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের কর্মকর্তা কর্নেল ইন্তেখাব হায়দার খান সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে উল্লেখ করে কর্নেল ইফতেখার ভবিষ্যতে এই অবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ সন্ত্রাসী যারা জামিনে কারাগার থেকে বেরিয়ে গেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন এবং সেইটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী সহ সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানান। বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, খবরটি সত্য হলে তা অবশ্যই দুঃখজনক। যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র। এদিকে 0 পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আগামী বছর সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ইতিমধ্যেই এ বিষয় নিয়ে সংস্কৃতি, গণপূর্ত ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একসাথে বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে বলেও তিনি জানান। বলেন, নতুন বাংলাদেশ সব ধর্ম, ভাষা, সংস্কৃতির মেলবন্ধনের চিত্র উঠে আসবে ও তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিগত সরকারের সময় কিভাবে গুম, খুন ও দুর্নীতি হয়েছিল তাও তুলে ধরা হবে বলে জানান ফারুকী। 15 নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত, স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে আশা করা যায়। ইয়েস। বিভিন্ন পণ্য আমদানির প্রভাব বাজারে পড়বে, তবে নিয়ন্ত্রণ করতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সার ক্রয়ের ক্ষেত্রে বিগত সরকারের বকেয়া পরিশোধ করা হয়েছে ও আরও সার, এলএনজি ও গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেটলি বিশেষদের প্রভাবের একটু সময় লাগবে। অত্যাবশ্যকীয় জিনিস শুধু খাবার না, খাবারের সাথে অন্য জিনিসগুলো সেগুলো তো আমাদের কনসিডার করতে কোনো চাপ নেই। আমরা কিস্তি দিচ্ছি আগের এরিয়ারের যে আগের প্রকল্পগুলো তো স্যার আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক গমনে সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা হলেও সিন্ডিকেটের কাছে ধর্ণা দিয়ে সেই খরচ লাগছে 4.5 থেকে 5.5 লাখ টাকা বলে অভিযোগ করেছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ডক্টর CR আবরার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ান শ্রমবাজারে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে। পূর্বের ক্ষতি মেটানো আর নতুন সংস্কারের প্রয়োজন টাস্কফোর্স। এছাড়া আলোচনা সভায় বক্তারা মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবি করে বলেন, সিন্ডিকেট সদস্যদের শাস্তির আওতায় না আনতে পারলে সিন্ডিকেট বিলুপ্ত হবে না। তাই রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং শ্রমবাজার তদারকি করতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির প্রকাশিত সবশেষ ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সিরিজে 2-1 ব্যবধানে হারলেও পারফর্ম করাতেই এর ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। অধিনায়ক শান্ত 11 ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 23 নম্বরে জায়গা করে নিয়েছেন। শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন 9 ধাপ। তার অবস্থান 23 নম্বরে। পেস বোলিং র্যাঙ্কিংয়ে আবারও চূড়ায় উঠেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। এদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন মিরাজ। 4 ধাপ এগিয়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছেন অফ স্পিনিং এই অলরাউন্ডার। শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এদিকে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারে টিম র্যাঙ্কিংয়ে 1 ধাপ পতন হয়েছে। 9ম স্থানে রয়েছে বাংলাদেশ। বিপিএল এর আগে ক্রিকেটে ফিরছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় লিগের দলগুলো নিয়ে টি-20 একটি টুর্নামেন্ট হবে। 11 ডিসেম্বর সেটি মাঠে গড়ানোর কথা রয়েছে। এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে। সো সেটা আমরা আলোচনা করবো, বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। শূন্য বর্জ্য ও কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা তৈরি করতে হবে, জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস। পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত ও স্বজনদের বিক্ষোভ, তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, ফখরুল। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ। বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরেও কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য অর্থ উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।